নমস্কার, আমি বিশ্বজিৎ। আজ আলোচনা করব মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান গৃহীত হয় 1789। তারা স্বাধীনতা পেয়েছে 1776 এবং সংবিধান গৃহীত হয় 1779। মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর বুকে প্রথম লিখিত সংবিধানের মাধ্যমে শাসন পরিচালনা করা শুরু করে এবং তাদের সংবিধানে যে রাষ্ট্র পরিচালনার যে বেসিক তিনটা স্ট্রাকচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি অ্যান্ড লেজিসলেটিভ, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই তিনটি স্বতন্ত্র। একটা বিভাগ অন্য বিভাগের উপর কোনো হস্তক্ষেপ করার অধিকার নেই এবং প্রত্যেকটা বিভাগই তার স্বাধীন সত্তা নিয়ে কাজ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন এবং তিনি জনগণের কাছে দায়বদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের দুটি কক্ষ, নিম্নকক্ষে বলা হয় কংগ্রেস এবং উচ্চকক্ষে বলা হয় সিনেট। তারা দুটি কক্ষই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় এবং সিনেটের মোট সদস্য সংখ্যা 100 এবং বিচার বিভাগ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন এবং তিনি সিনেটের অনুমোদন ক্রমে। এ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বেসিক স্ট্রাকচার। তাই এখানে রাষ্ট্রপতিকে অধিক ক্ষমতা যেমন দেওয়া হয়নি, আবার পার্লামেন্টকে অধিক ক্ষমতা দেওয়া হয়নি, কিন্তু জুডিশিয়ারির ব্যাপক ক্ষমতা আছে। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি আইনসভায় আইন প্রণয়ন করে, সে আইনগুলোকে বাস্তবায়িত করে। যদি কোনো সাংবিধানিক কোনো সংকট শুরু হয়, জুডিশিয়ারি বিচার করে। কোনো আইন যদি কোনো সংবিধান ভঙ্গ করে এবং রাষ্ট্রপতি যদি তার কোনো এক্সিকিউটিভ অর্ডার যদি কোনো ব্যক্তির সাংবিধানিক মৌলিক কাঠামো ভেঙে দেয়, সুপ্রিম কোর্ট সে আইনকে বাতিল করে দিতে পারে। তাই এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট পৃথিবীর বুকে সবচেয়ে সর্বক্ষমতা সম্পন্ন একটি কক্ষ, একটি বিচার বিভাগ। কারণ রাষ্ট্রপতি অ্যাপয়েন্টমেন্ট করলেও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পদচ্যুত করতে গেলে সিনেটের পারমিশন লাগবে। সিনেটের ছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতি পদত্যাগ করা যায় না। তাহলে দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি তিনি বিশ্ব নেতা, তিনি দেশের প্রশাসনিক প্রতিটি কাজ করেন। আন্তর্জাতিক চুক্তি, বিদেশের বাণিজ্য, যুদ্ধ সব কিছু তিনি করে থাকেন। তিনি জাতির নেতা এবং তার প্রত্যেকটি কাজের জন্য তিনি সিনেটের কাছে দায়বদ্ধ এবং সিনেটের প্রতিটি কাজ তিনি হিসাব দিতে হয় তাকে। এবং তিনি যে মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করেন, তিনি যে বিদেশি রাষ্ট্রদূত নিয়োগ করেন, বিচারপতি নিয়োগ করেন, প্রত্যেকটা নিয়োগই সিনেটের অ্যাপ্রুভের প্রয়োজন। সিনেট যদি সে প্রত্যাহার করে তাহলে সে ব্যক্তিকে তিনি আর মন্ত্রিসভা বা রাষ্ট্রদূত বা প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করতে পারেন না সুপ্রিম কোর্টের। যেমন এজ এ এক্সাম্পল 1989 সালে রাষ্ট্রপতি বুশ জি টেলরকে নিয়োগ করেছিলেন মন্ত্রীর জন্য, কিন্তু সিনেট অ্যাপ্রুভ দেয়নি, তিনি বাতিল করে দেন তাকে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কাজগুলো আলোচনা করতে গেলে তিনি প্রশাসনিক প্রধান, তিনি সব কিছু নিয়োগ করেন, তার সিগনেচারে তার অনুসারে সমস্ত আইন পরিচালিত হয়। কিন্তু যদি সংবিধানের গভীরে আমরা প্রবেশ করি, দেখা যায় তিনি যেমন মন্ত্রিসভার মন্ত্রী নিয়োগ করেন, সিনেটের অনুমোদনে বিচার বিভাগ নিয়োগ করেন, বিদেশের সঙ্গে যুদ্ধ, শান্তি, বাণিজ্য চুক্তি সব কিছুই তিনি সিনেটের অনুমোদনের প্রয়োজন হয়। এবং রাষ্ট্র পরিচালনার যে অর্থ, সে অর্থ সিনেটের অনুমোদনের প্রয়োজন। এটা পার্লামেন্টের নিম্নকক্ষ, মার্কিন কংগ্রেসের একটা প্রয়োজন, কিন্তু সিনেট টাইটেলটা রেখে তার অনেক কিছু কাটছাঁট করতে পারে। যেমন গত জো বাইডেনের ডোনাল্ড ট্রাম্পের যে প্রথম সময়কালে তিনি প্রাচীর করতে চেয়েছিলেন এই মেক্সিকো সীমানায়, কিন্তু সিনেটের অর্থ অনুমোদন দেয়নি, তার এই পরিকল্পনাটা ব্যস্তে যায়। তাহলে দেখুন, তার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি আইন প্রণয়নের কাজ করে, আইনের প্রণয়ন, আইনগুলো ইমপ্লিমেন্ট করে প্রশাসনিক কাজ, বিচার বিভাগ নিয়োগ, রাষ্ট্রদূত নিয়োগ, সন্ধি, চুক্তি, যুদ্ধ সব কিছু তিনি করে থাকেন এবং বিদেশের
অতিথিদের তিনি আপ্যায়ন করেন, সব কিছু তার দ্বারাই হয়, সম্পন্ন হয়। কিন্তু তিনি প্রতিটি কাজের জন্য তিনি সংবিধানের কাছে দায়বদ্ধ। সংবিধান বলতে তিনি সিনেট এবং সুপ্রিম কোর্টের কাছে দায়বদ্ধ। তো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কাজ আলোচনা হলো এখানে। এখন প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কক্ষ বলা হয় কেন? কারণ সিনেটের তিনি সমস্ত মন্ত্রী, বিদেশি রাষ্ট্রদূতকে অ্যাপয়েন্টমেন্টে নিযুক্ত অনুমতির প্রয়োজন রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করতে হলে, এবং সিনেট বিচার বিভাগে কাজ করে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, অন্যান্য সরকারি কর্মচারীর বিরুদ্ধে যদি পার্লামেন্টের নিচু কক্ষে বা কংগ্রেসের যদি কোনো সবাই যে কোনো কারোর বিরুদ্ধে যদি ইমপিচমেন্ট আনা হয় বা কারোর বিরুদ্ধে কারোর বিরুদ্ধে যদি কোনো আর্থিক তছরূপের প্রভৃতি কারণে যদি নিম্নকক্ষ বিচার হয়, তখন সিনেট নিম্নকক্ষের যদি কোনো আপিল কোনো অনুমোদন হয়, সেটা সিনেটে বিচার করে এবং কি রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট করতে পারে। 1974 সালে ওয়াটারগেট কেলেঙ্কারিতে সিনেটের ইমপিচমেন্টের বয়ে রাষ্ট্রপতি নিক্সন পদত্যাগ করেন 2/3 সমর্থনে। সিনেট যখন বিচার করেন তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এখানে সভাপতিত্ব করেন। তাই বলা যায় সুপ্রিম কোর্টের সিনেট অ্যাপয়েন্টমেন্টের তার প্রধান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিচার সংক্রান্ত কাজ করে। রাষ্ট্রপতি ইমপিচমেন্ট, বিচার বিভাগের প্রধানদের ইমপিচমেন্ট তিনি করেন, এবং রাষ্ট্রপতির বিদেশের সঙ্গে সন্ধি, চুক্তি ইত্যাদি সিনেটের অনুমোদনের প্রয়োজন। যেমন বার্সা সন্ধি এখন অনুমোদন হয়নি, এবং সিনেট রাষ্ট্রপতিকে বৈদেশিক রাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনা চালাতে অনুরোধ করতে পারে। এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের ক্ষমতা। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে আরও ক্ষমতা হলো সুপ্রিম কোর্টের। 1935-36 সালে সুপ্রিম কোর্ট কংগ্রেসে প্রণীত 13টা আইন অবৈধ ঘোষণা করে। 1954 সালে ব্রাউন বনাম টেম্পুকারের মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে কৃষ্ণকায় ও শ্বেতাকায়দের জন্য আলাদা বিদ্যায়ন ব্যবস্থা সংবিধান বিরোধী। তখন আমেরিকাতে কৃষ্ণকায়দের সঙ্গে আলাদা বিদ্যালয় ছিল, শ্বেতাকায়দের আলাদা বিদ্যালয় ছিল। তখন সুপ্রিম কোর্টে এক ভার্ডিকে বলেছে এটা অবৈধ, এই আইন অবৈধ। এখন বলছি যে সুপ্রিম কোর্টের যে এই অবস্থা, কিন্তু রাষ্ট্রপতি তাহলে কতটুকু ক্ষমতা? কিন্তু ভারতবর্ষ রাষ্ট্রপতির যদি আমরা সংবিধানের 2য় অধ্যায় দেখাই, 2য় অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে কতগুলো এক্সিকিউটিভ অর্ডার অধিকার দিয়েছে। এটা 1939 সালে প্রণীত জাতীয় পুনর্গঠন আইন, 1934 সালে বাণিজ্য চুক্তি আইন রাষ্ট্রপতিকে অনেক ক্ষমতা দিয়েছে। রাষ্ট্রপতি অনেক সময় সিনেটের ঝামেলা এড়ানোর জন্য প্রশাসনিক চুক্তি সম্পাদন করেন। এই ধরনের চুক্তির মাধ্যমে বিদেশি রাষ্ট্রের সঙ্গে তিনি সন্ধি করতে পারেন এবং সন্ধিগুলো বাস্তবে রূপায়িত করতে পারেন। তিনি কংগ্রেসের অনুমোদন ছাড়া 2 মাস পর্যন্ত বিদেশে মাটিতে তিনি সৈন্য রাখতে পারেন। বাইডেন যেমন রুজভেল্ট 12 বছরে প্রায় 721টি তিনি এরকম এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন সংবিধানের 2য় অনুচ্ছেদের ক্ষমতা বলে। ট্রাম্প প্রথম মেয়াদে এরকম 210টি, বাইডেন 160টি, ওবামা 277টি এরকম এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন। এবং রাষ্ট্রপতি যে ট্রাম্প ক্ষমতা এসেই তিনি পুরনো 38টি নির্বাহী আদেশ বাতিল করে নতুন 100টি তিনি আদেশ দিয়ে জারি করেন। তাই এক্সিকিউটিভ অর্ডার অনেক সময় যে সংবিধান পার্লামেন্টের যে আইনসভাতে যে আইনগুলোর অনেক সময় এলোমেলো থাকে, আইনগুলোর অস্পষ্টকে বাস্তবিত করার জন্য তিনি এই প্রশাসনিক অর্ডারগুলো দিয়ে থাকেন। কিন্তু ঘটনা হলো এরকম যে অর্ডারগুলো, যে এক্সিকিউটিভ অর্ডার যে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে রাষ্ট্রপতি আজকাল সর্বক্ষমতা সম্পন্ন হওয়ার একটা ভাবা প্রতিপন্ন হচ্ছে, নিজেকে একটা সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাবান হিসেবে নিজেকে ডিক্লেয়ার দিচ্ছে। যে 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 ডোনাল্ড ট্রাম্প বলছে আমি আমেরিকাকে ঘুরিয়ে দেব, আমি জর্জ ওয়াশিংটনের পরবর্তীকালে আমি শ্রেষ্ঠ আমেরিকার রাষ্ট্রপতি হতে চাই। সমস্ত বাণিজ্য চুক্তি, বৈদেশিক চুক্তি, তারপর জলবায়ু চুক্তি থেকে তিনি বেরিয়ে এসেছেন, এমনকি তিনি হুমকি দিয়েছেন আমরা নেটো থেকে বেরিয়ে আসতে পারি। এগুলো এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে তিনি এগুলো ইমপ্লিমেন্ট করেন।
এখন প্রশ্ন, রাষ্ট্রপতি সেই এক্সিকিউটিভ অর্ডার কি কেউ বাতিল করতে পারে? অবশ্যই পারে। যদি সেই এক্সিকিউটিভ অর্ডার মার্কিন জাতীয় স্বার্থের, মার্কিন নাগরিকদের মৌলিক অধিকারের স্বার্থের বিরুদ্ধে হয়, মার্কিন জাতীয় স্বার্থের বিরুদ্ধে হয় এবং সংবিধানের বিরুদ্ধে হয়, এটা সেনেটে সে আইনকে বাতিল করে দিতে পারে। এবং সুপ্রিম কোর্টে যে কোনো আইনের যদি রাষ্ট্রের নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার থেকে অধিকারের যদি অতিক্রম করে, সীমা অতিক্রম করে, সে আইনকে বাতিল করে দিতে পারে সুপ্রিম কোর্ট, সিনেট, আইনসভা। অতএব মার্কিন যুক্তরাষ্ট্রের জো বাইডেন যত কিছু মার্কিন রাষ্ট্রপতিরা নিজেকে উন্মাদনা বা বিশ্বের শ্রেষ্ঠ নাগরিক হিসেবে, যোদ্ধা হিসেবে বা শ্রেষ্ঠ সর্বনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুক, মার্কিন সংবিধানে সুপ্রিম কোর্ট এখনও সর্বসর্বা এবং সিনেট এখনও সর্বসর্বা। এবং যে কোনো ডোনাল্ড ট্রাম্পের যে কোনো আইন যদি মৌলিক অধিকার, মার্কিন স্বার্থের বিরোধী এবং সংবিধান বিরোধী হয়, সে আইনকে সিনেট অথবা সুপ্রিম কোর্ট বাতিল করে দিতে পারে। তার একটা জ্বলন্ত উদাহরণ হলো মার্কিন সিটিজেন যে নাগরিকত্ব আইনের ব্যাপারে যে সুপ্রিম মামলা হয়েছে এবং এটা আংশিক রদ হয়েছে শোনা গেল। ধন্যবাদ।